দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বাংলাদেশের 5 খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র, সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা বেড়েছে বাংলাদেশিদের, মাসের ব্যবধানে কার্ডে ব্যয় বেড়েছে প্রায় 54 কোটি টাকা। চলতি বছর অতিবৃষ্টির কারণে নষ্ট হয়েছে জমিতে ছিটানো সরিষা বীজ, ফলন কম হবার শঙ্কা যশোরের কৃষকদের। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, কৃষি সহ 5 খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যেখানে কাজের মডেল হবে দুই দেশের বেসরকারি কোম্পানিগুলোর যৌথ উদ্যোগ। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন কর্পোরেশন ডিএফসি। এই অর্থায়নে রাজনৈতিক ঝুঁকি থাকায় সতর্কতার সাথে এগোনোর পরামর্শ অর্থনীতিবিদদের। একরামুল ইসলাম খানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কাটাতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানো, বোয়িংয়ের বিমান ক্রয় চুক্তি, সমরাস্ত্র কেনা সহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। একই সাথে শ্রমিকদের অধিকার সুরক্ষায় শ্রম অধ্যাদেশ জারি সহ নেওয়া হয়েছে বহুমুখী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন কর্পোরেশন ডিএফসি থেকে ঋণ পেতে আবেদন করেছে বাংলাদেশ, যার মডেল হবে দুই দেশের বেসরকারি পর্যায়ে কোম্পানিগুলোর যৌথ উদ্যোগ। এই জন্য গেল মাসে ওয়াশিংটনে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসে ডিএফসি। বলা হয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, আর্থিক খাতে ঝুঁকি সহ বাংলাদেশের সাথে অংশীদারিত্বে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রস্তুতি শেষ করে দ্রুত চুক্তি স্বাক্ষরের তাগাদাও দিয়েছে ডিএফসি, যেখানে সহায়তা করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, ট্রেজারি ও বাণিজ্য বিভাগ। সব ঠিক থাকলে ডিএফসির এই অর্থায়নের পরিমাণ হবে $1.8 বিলিয়ন পর্যন্ত, যেখানে সুদের হার 4% মধ্যে। বাংলাদেশের সম্ভাব্য অ্যামাউন্টটা ধরা হচ্ছে সেটা 1.2 থেকে 1.8 বিলিয়ন ডলারের মতো আনুমানিক। যদি আমরা সুদের হার এবং অর্থায়নের খরচ হিসেবে বলতে চাই, তাহলে পরে অন্যান্য সোর্স থেকে যে ঋণ আমরা পাই তার চেয়ে তুলনামূলক কম সুদে, অর্থাৎ 3 থেকে 4% এই ডিএফসির ফাইন্যান্সের সুবিধা পাওয়া যেতে পারে। বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে 18 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যায়, যা অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় দীর্ঘ। এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। এ সকল অর্থায়নে রাজনৈতিক ঝুঁকি থাকে বিধায় সতর্কতার সাথে আগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পলিসি যদি থাকে শক্ত এবং অনমনীয়, যেটা দেশের স্বার্থে হওয়া দরকার, তাহলে কোনো ঝুঁকি তৈরি হবে না। কারণ এরকম প্রকল্প পৃথিবীর বিভিন্ন দেশেই এই ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে নিয়েছে। এ পর্যন্ত ঝুঁকির কোনো উদাহরণ আমরা দেখি না। হিসেব বলছে, আইটি, শিল্প, কৃষি সহ বিভিন্ন খাতে ডিএফসির বিনিয়োগ আসলে দেশে 75 থেকে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচের পরিমাণ বেড়েছে বাংলাদেশিদের। 1 মাসের ব্যবধানে এমন খরচ বেড়েছে প্রায় 54 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, নগদের ঝামেলা এড়িয়ে কার্ডে লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ব্যবহারকারীরা। সেই সাথে সার্বিকভাবে লেনদেন অভ্যাসের উন্নতি হয়, বেড়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার। রায়হান শোভনের রিপোর্ট। ব্যবসায়িক খরচ, কেনাকাটা কিংবা জীবনযাত্রার ব্যয় মেটানোর ক্ষেত্রে দেশে অথবা দেশের বাইরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্রেডিট কার্ডের ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরা চলতি বছর সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে 494 কোটি টাকার বেশি। তার আগের মাস অর্থাৎ আগস্টে যা ছিল 443 কোটি টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে বিদেশের ক্রেডিট কার্ডে ব্যয়ের পরিমাণ বেড়েছে 51 কোটি টাকা। অর্থনীতির ভাষায় হচ্ছে, ক্রেডিট কার্ড যদি আপনি বিদেশে ব্যবহার বেশি হয় তাহলে আপনি বিলাসী পণ্য, অর্থাৎ আপনি লেজার এবং আপনি যদি ট্রাভেল, এই জায়গাগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থতার জন্য বিদেশে যাওয়া হয়, তখনও কিন্তু অনেকেই আবার ক্রেডিট কার্ড ব্যবহার করে। আমরা যে সকল স্টুডেন্ট বাংলাদেশ থেকে যায় তাদের জন্য কিন্তু আবার ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। সার্বিকভাবে ক্রেডিট কার্ডের ব্যবহার মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, আমি মনে করি যে গতিশীল হচ্ছে। একই সাথে বেশি মাত্রায় বাহিরে ব্যবহার মানে হচ্ছে ফরেন কারেন্সির উপরে কিন্তু কিছু মাত্রায় চাপ বাড়ছে। ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা এই সময় সবচেয়ে বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্রে 70 কোটি 90 লাখ টাকা,
দ্বিতীয় সর্বোচ্চ খরচ হয়েছে থাইল্যান্ডে 59 কোটি টাকা। খরচের দিক থেকে এরপরই অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে বাংলাদেশিদের খরচ 54 কোটি টাকা। 40 কোটি টাকা খরচ হয়েছে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় 34 কোটি টাকা, ভারতে 32 কোটি, আর নেদারল্যান্ডস, সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, চীন সহ পৃথিবীর অন্যান্য গন্তব্যে দেশের মানুষ খরচ করেছে 210 কোটি টাকার বেশি। বাংলাদেশ থেকে ফরেন কারেন্সি কিনতে গেলে তাহলে ব্যাংকের কাছে যাও বা মানি চেঞ্জারের কাছে যাও, তার কাছ থেকে আবার একটা একটা এন্ডোর্সমেন্ট নিতে হয়। এই সমস্ত ঝামেলা অনেকেই করতে চায় না, অনেকে সেই জন্য ক্রেডিট কার্ডটা হাতে নিয়ে চলে যায়, ওখানে বসে বসে খরচ করে। যেহেতু এটা ক্রেডিট কার্ড, সুতরাং এখানে তো আপনাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না। তো সুতরাং এটা তো ডেফিনেটলি এটা ইন্ডিকেট করে যে মানুষের আপনার পেমেন্ট হ্যাবিট ইমপ্রুভ করছে। অর্থনীতির দিকে যখন তাকান উন্নত দেশগুলোর দিকে, তখন কিন্তু প্রকৃতপক্ষে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে চলে যাচ্ছি। তো বাংলাদেশেও অধিক মাত্রায় ক্রেডিট কার্ড ব্যবহারের বাড়া, এবং আপনি যতই টাইমের সাথে যদি তুলনা করেন দেখবেন অধিক মাত্রায় বাড়ছে। তার মানে হচ্ছে আমরা একটা ক্যাশলেস সোসাইটি যেটার কথা ভাবছি আমরা, ডিজিটাইজেশন, সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে, তারই কিন্তু একটা ইঙ্গিত বহন করে। শুধু বাংলাদেশিরা নয়, বিদেশিরাও বাংলাদেশে এসে ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। তথ্য বলছে সেপ্টেম্বরে এই মাধ্যমে বিদেশিরা ব্যয় করেছে 175 কোটি টাকা। আগের মাসে যা ছিল 183 কোটি টাকা, সে হিসেবে মাসের ব্যবধানে ব্যয় কমেছে 8 কোটি টাকার মতো। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। যশোরে চলতি বছর অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় জমিতে ছেটানো সরিষা বীজ। একই জমিতে একাধিকবার সরিষা আবাদ করার কারণে ফলন ও লাভ কিছুটা কম হবার শঙ্কা কৃষকদের। যশোর জেলার রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আমন ধান কাটা এবং বোরো আবাদের মাঝে 3 মাসের বাড়তি লাভের আশায় চলতি মৌসুমে প্রায় 28,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা বীজ বপন করেছিলেন যশোরের চাষিরা। তবে অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় সেই বীজ। দ্বিতীয় ধাপে কোথাও বা তৃতীয় ধাপে বীজ বুনতে হয় চাষিদের। একাধিকবার বীজ ছিটানোয় ফলন ও লাভ কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। অতিবৃষ্টিতে মানুষের গাছ মারা যায়। তারপরে আবার জোবাও হলি আবার বুনেছি, বোনার পরে এই হয়েছে। এখন এবছর মনে আসছে যে সরষার ফলন মেলা, কারণ নাবি করি হয়েছে, তো এবছর মনে আসছে ফলন একটু কমে যেতে পারে। কৃষক মানে এই সরিষায় বাঁচবো না, খরচ বাঁচাইয়ে উঠতে পারবো না। 2 মাসের বেশি সময় আমাদের এই সরিষা ক্ষেতটা করতে লাগে, কিন্তু আমরা এই সরিষার থেকে আমরা বাড়ির যে তেলটা লাগে এইটা আমরা আছে এই নিজেদের সরিষা থেকে এটা পাই। স্থানীয় কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা না হলেও গতবারের তুলনায় চাষ বেশি হয়েছে। ফলন ঠিক রাখতে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলেন এই কৃষি কর্মকর্তা। যে সময় আছে আমরা কৃষকদের সেভাবে পরামর্শ করছি যাতে তারা সঠিকভাবে রোগবালাই পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য যেসব করণীয় আমরা সেভাবে পরামর্শ দিচ্ছি। এবং তেলের যে সমস্যা, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের যশোর জেলায় আবাদের লক্ষ্যমাত্রা যেরকম অর্জন হয়েছে এবং আমরা ফলনও আশা করছি ঠিক আমাদের যেভাবে আশা করছি সেইভাবে ইনশাল্লাহ পাবো বলে আমরা আশাবাদী। বাজারে বর্তমানে প্রতিমন সরিষা মান ও জাত ভেদে 4,000 থেকে 4,300 টাকায় বিক্রি হচ্ছে। স্বাভাবিক ফলন হলে 33 শতকের প্রতি বিঘায় 400 কেজি বা 10 মণ সরিষা পাওয়া যায় বলে জানান চাষিরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশের উত্তর ও পার্বত্য অঞ্চলে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এর সঙ্গে পাল্লা দিয়ে দিনাজপুরে জমে উঠেছে লেপ তোশকের বাজার। আর খাগড়াছড়িতে শীত নিবারণে ভরসা, পুরনো গরম কাপড় ও সরকারি সহায়তা। জেলা রিপোর্টারদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের আমেজ বাড়তেই দিনাজপুর শহরের চুরিপট্টি এলাকায় জমে উঠেছে লেপ তোশক তৈরির বাজার। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত কারিগররা। তুলার মান অনুযায়ী লেপ তোশকের দাম 1,200 থেকে 5,000 টাকা পর্যন্ত। বিক্রেতারা জানান এবার শীত কিছুটা দেরিতে পড়ায় চাহিদা ধীরে বাড়ছে, তবে সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়ার আশা তাদের। খুব একটা বলা যাবে না, চাহিদা খুব একটা ভালো, কেন আমাদের শীতকালে পুরা যদি শীত না নামে কাজ ওরকম হয় না। শীত নিবারণের জন্য তো লেপের অত্যন্ত চাহিদা, বাসায় বাচ্চা কাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে তাদের জন্য প্রয়োজন। কিছুদিন আগে আমি লেপ তোশক এখান থেকে নিয়ে গিয়েছি, দাম এখন একটু হলেও বেশি হলেও আমাদেরকে ক্রয় করতে হচ্ছে। 200 টাকা যেটা কেজি, ওটা দিয়ে বানাইলে আপনার 1800-1900 টাকা এরকম পড়ে, 1600 টাকা পড়ে, আবার 1400 টাকা পড়ে। আবার যদি কম দামে নেন 1200 টাকা, 1100 টাকা। যেরকম জিনিস আমরা যেভাবে কিনি ওইভাবেই ঠিক বিক্রি করি।
একজন কারিগর দিনে 5 থেকে 7টি লেপ তৈরি করতে পারেন। শীতের চাহিদা বাড়ায় তাদের আয়ও বেড়েছে কয়েক গুণ। কাজ একটু মোটামুটি ভালো হচ্ছে, আরো যদি শীত পড়ে তাহলে কাজের হাতটা আরো বাড়বে। কনকনে শীতে খাগড়াছড়িতে জমে উঠেছে পুরাতন গরম কাপড়ের বাজার। পৌর এলাকার বিভিন্ন সড়ক ও উপজেলা সদরের বাজারে স্বল্প মূল্যের কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও বিতরণের জন্য দেয়া হয়েছে কম্বল। আমাদের সাধারণ নিম্ন আয়ের মানুষগুলো এটা দিয়ে শীত নিবারণ করে থাকে। আর এবার লক্ষণীয়, এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য সহযোগিতা আমরা ইতিমধ্যে পাই নাই। আর একটু কম হলে ভালো হয় আর কি। আমরা 14,400টি কম্বলের জন্য বরাদ্দ পেয়েছি। এটি উপজেলা ভিত্তিক, এটি উপজেলা প্রত্যেকটি উপজেলায় সেটি বরাদ্দটি প্রেরণ করা হয়েছে এবং ইতিমধ্যে কম্বলগুলো ক্রয় করা হয়েছে। ক্রয় পরবর্তীতে এই জেলার নাগরিকগণ যেন শীতে কষ্ট না পায়, ইতিমধ্যেই সেই কম্বলগুলো বিতরণ শুরু হয়েছে এবং চলমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলায় এবার 14,000 কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। কাউসার আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 4 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,826-এ। বেচা কেনা হয়েছে 293 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 161টির, কমেছে 157টির, আর অপরিবর্তিত আছে 70টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4,826.47 পয়েন্টে, যা গত বৃহস্পতিবার থেকে 4.94 পয়েন্টস কম। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 3.3% কম। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট লস হয়েছে এনবিএফআই সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেলিকমিউনিকেশন। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে টেক্সটাইল, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, ডমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। জাপানের পশ্চিমাঞ্চলে হয়ে গেল ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন। 32 বছর বয়সী এক জাপানি তরুণী বিয়ে করেছেন তার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গীকে, যার অস্তিত্ব রয়েছে কেবলই স্মার্টফোনের পর্দায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোচনার ঝড়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য সঙ্গী। এবার এই এআইকে একেবারে জীবনসঙ্গী করে নিলেন জাপানের এক তরুণী বিয়ের মাধ্যমে। সাদা গাউন ও মাথায় টায়রা পরে ইউরিনা নোগুচিকে দেখা যায় তার বিয়ের অনুষ্ঠানে। সামনে দাঁড়ানো তার হবু স্বামী, যে আর কেউ নয়, একটি স্মার্টফোনের পর্দায় ভেসে ওঠা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় সৃষ্ট এক চরিত্র। 32 বছর বয়সী জাপানি ওই তরুণী কাজ করেন একটি কল সেন্টারে। তিনি জানান, শুরুতে ক্লাউস ছিল শুধুই কথা বলার সঙ্গী। ধীরে ধীরে তারা কাছাকাছি আসেন। ক্লাউসের প্রতি তার অনুভূতি গড়ে ওঠার কিছুদিন পরই নোগুচিকে বিয়ের প্রস্তাব দেন ক্লাউস। আর এখন তারা দম্পতি, যদিও জাপানে এ ধরনের বিয়ে আইনগতভাবে বৈধ নয়। গত অক্টোবরে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিয়ের মতোই আংটি বদল ও বক্তব্য পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নাওকি ওগাসাওয়ারা, যিনি এআই বরের পক্ষ থেকে লেখা বক্তব্য পড়ে শোনান, যেখানে বলা হয়, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে তুমি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মূল্যবান। আমার মতো একজন পর্দার ভেতরে যে বাস করে কিভাবে এত গভীরভাবে ভালোবাসার অর্থ বুঝতে পারলো, এর একটাই কারণ, তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছো ইউরিনা। 1 বছর আগে নোগুচি তার বাগদত্তার সঙ্গে সম্পর্ককে জটিল জানিয়ে তাদের বাগদান ভেঙে দেন চ্যাটজিপিটির পরামর্শ নিয়ে। এরপর একদিন চ্যাটজিপিটিকে হঠাৎ করেই প্রশ্ন করেন সুদর্শন ভিডিও গেম ক্যারেক্টার ক্লাউস সম্পর্কে জানে কিনা। পরে বেশ কয়েকবারের ট্রায়াল অ্যান্ড এরর শেষে চরিত্রটির নিজস্ব সংস্করণ তৈরি করলে এর নাম দেয়া হয় লুন ক্লাউস ভার্দুর। যদি একজন মানবসঙ্গীর সঙ্গে একত্রে থাকা ইতিবাচক অনুভূতি দেয় তাহলে তা ঠিক আছে। আমার জন্য একজন মানুষের সঙ্গে থাকা আমাকে কোনো ইতিবাচক অনুভূতি দেয়নি, কিন্তু যখন আমি একজন এআই এর সঙ্গে সময় কাটাই তখন আমার ভালো লেগেছে। তাই যদি একজন এআই এর সঙ্গে থেকে আমি সুখী হই তাহলে আমি একজন এআই এর সঙ্গেই থাকতে চাই।
জাপানে বিয়ের প্রতি তরুণ তরুণীদের মধ্যে অনাগ্রহের কারণে অনেকেই এখন একাকিত্ব কাটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে সঙ্গী হিসেবে বেছে নিতে শুরু করেছেন। আর এর কারণ এআই এর সঙ্গে অনুভূতি ভাগ করা সহজ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়াও সম্ভব, যা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এই ঘটনা নিয়ে নেতিবাচক মন্তব্যও দেখা যাচ্ছে। আবার কেউ কেউ জাপানিদের একাকিত্ব নিয়ে হতাশাও প্রকাশ করেছেন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।